পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তুরফা বরাবরই খুব সতর্কতা অবলম্বন করে চলা মেয়ে। বিকাশ থেকে সামান্য টাকা তুললেও সে সাবধান থাকে, কিন্তু আজ এতগুলো টাকা নিয়ে অন্যমনস্ক হয়ে কিভাবে চলছিল, মাথাটা রীতিমতো ঘুরছে। তার কান্না থামছেই না। আশেপাশে লোকগুলো জিজ্ঞেস করলো, তোমার বাসা কোথায় মা? তুরফা তখনও হেক্সি তুলে কাঁদছিল, আমার টাকা, আমার টাকা। আঘাত পাওয়ার হাতে যে আবারও আঘাত লেগেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। লোকগুলো আবার জিজ্ঞেস করল, কেঁদো না মা, যা যাওয়ার তো গেছে। তোমার বাসা কোথায়? তুরফা কোনো রকমের উচ্চারণ করলো, ও উপশহরে। লোকগুলো ভাবলেন ওকে বাড়িতে পৌঁছে দেবেন। এত বড় দুর্ঘটনা করলে কবলে পড়েছেন, মানসিকভাবে স্থির নেই। তাদের মধ্যে একজন নিজের স্ত্রীকে ডাকলেন। এরপর একটি অটো থামিয়ে তুরফাকে বললেন, আসো মা, বাসায় পৌঁছে দেই। তুরফার মাথায় যেন কিছুই ঢুকছিল না। কাপা গলায় বলল, আমার কাছে টাকা টাকা নেই। মহিলাটি বললেন, আমরা দেব, তুমি ওঠো। তুরফা কিছুই বুঝে উঠতে পারছিল না, হু হু করে কাঁদছিল। মহিলাটি আবার বললেন, এত কাঁদতে নেই মা, এরকম দুর্ঘটনা হয়। কিন্তু তুরফা বরাবর শুধু এক কথাই বলতে লাগলো, ওর আম্মুর অপারেশনের টাকা ছিল। পুরো রাস্তাটা কেঁদে কেঁদে এলো তুরফা। উপশহরে অলি গলিতে ওদের বাসা। বাসার সামনে এসে লোকটা জিজ্ঞেস করলেন, এটাই তোমাদের বাসা? তুরফা মাথা নাড়ালো। মহিলাটি ওকে ধরে নিয়ে দরজার সামনে দাঁড়ালেন। দরজায় নক করা কিছুক্ষণের মধ্যেই সানজানা দরজা খুললেন। তুরফাকে কাঁদতে দেখে বিচলিত হয়ে উঠলেন। তুরফা মা, কাঁদছিস কেন? লোকটা বললেন, উনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। আল্লাহর রহমতে ওনার বড় কোনো ক্ষতি হয়নি। সানজানা বিস্ফোরিত চোখে তাকালেন। তুরফাকে কাছে টেনে নিলেন। মহিলাটি বললেন, ওকে ভেতরে নিয়ে যান। সবাই ভেতরে ঢুকলেন। তানহা বেরিয়ে এসে আপুকে ওই অবস্থা দেখে জিজ্ঞেস করলো, আপু, কি হয়েছে? মহিলাটি সানজানাকে বললেন, মনে হয় ব্যাংক থেকে টাকা তুলেছিল, ছিনতাইকারীরা ওকে অনুসরণ করে ব্যাগটা নিয়ে গেছে। আপনার মেয়ে তখন থেকে কেঁদে যাচ্ছে। অপারেশনের টাকা ছিল নাকি? তানহা বিস্ময়ক চিৎকার করে উঠল, কি? সানজানার কপালের ভাঁজ পড়ল। তুরফার দিকে বিস্মিত চোখে তাকালেন। তুরফার মাথা নত করে আছে। আম্মুর চোখে তাকাতেই ভয় পাচ্ছে। সানজানা সেই দৃষ্টিতে মহিলাটি কিছু বুঝে বললেন, আপা, মেয়েকে কিছু বলবেন না, দুর্ঘটনা বলে আসে না, ছোট মানুষ, খুব ভয় পেয়েছে। বলেই তারা দাঁড়িয়ে গেলেন। সানজানা কোনো রকমে বললেন, জি, আপনারা বসুন। কিছু লোকটা কিছু ক্ষীণ হাসলেন। না, আরেকদিন আপা, মেয়েকে পৌঁছে দিতে এসেছিলাম, ওকে একটু সামলান। অতক্ষে আছে, হাতে ব্যথাও পেয়েছে অবশ্যই। আপনার এভাবে যাচ্ছেন, বাড়ি তো চিনে নিলাম, আসবো ইনশাল্লাহ। এখন চলি, মেয়ের খেয়াল রাখবেন কেমন? সানজানা মাথা নাড়ালেন। দরজা বন্ধ করে ভেতরে এলেন। তুরফা আজ যেন একেবারে বাচ্চা হয়ে গেছে। বাচ্চারা যেমন কোনো ভুল করলে মা বাবার ভয়ে গুটিয়ে থাকে, সেও ঠিক তেমন ভয় পাচ্ছে। আম্মুর চোখের দৃঢ়তা দেখে তানহা বলল, আম্মু, আপুকে কিছু বলো না। সানজানা দৃঢ় কণ্ঠে বললেন, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখনো ঘুমাসনি কেন? তানহা তবুও বলল, আপু ইচ্ছে করে তো করেনি। সানজানা আরও উত্তর দিলেন না। তুরফার পাশে বসে হাতটা দেখলেন। তানহাকে বললেন, ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। তুরফা এক নজর তাকালো। তা সানজানা ওর হিজাব বোরকা খুলে দিলেন। মুখটা আঁচড় দিয়ে মুছে জিজ্ঞাসা করলেন, আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস? তানহা বক্স এগিয়ে দিয়ে পাশে বসলো। সানজানা ওষুধপত্র দিয়ে তুরফার হাতে ব্যান্ডেজ করতে লাগলেন। তুরফা কেঁপে উঠল, কাঁদো স্বরে বলল, আম্মু, আম্মু, আমি। সানজানা বিরক্ত স্বরে বললেন, ছিটকানো ছিটকা দুনিয়ার মতো কাঁদছিস কেন? এত দুর্বল তো তুই ছিলিস না, কান্না বন্ধ কর। তুরফা বাচ্চাদের মতো করে বলল, আম্মু, আমি নানুর টাকা
টা হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে বলেই হু হু করে কেঁদে উঠল। সানজানা তার চোখ মুছে দিয়ে দিলেন, এজন্য কাঁদতে হয় বোকা। তুরফা কাঁপুনি তিনি টের পেল। তুই আমার স্পর্শে কাঁপছিস কেন আম্মু? আমি আমি ইচ্ছে করে করিনি। তুমি তুমি কি আমাকে মারবে? ভাঙা কণ্ঠে এমন বাচ্চা সুবল প্রশ্নে সানজানা মৃদু হেসে ফেললেন। তিনি বললেন, যে সময় তোর লেখাপড়া আর খেলাধুলার বয়স ছিল, সে সময় তুই আমার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলিস। আমি মা হয়ে শুধু দেখে গেছি। একই সঙ্গে নিজের পড়াশোনাও চালিয়েছিস, দিনের পর দিন কষ্ট করেছিস। সেই মেয়েকে আমি কিভাবে মারবো বল? আমার লজ্জা লাগবে না? মুখ কুঁচকা লাজুক কোথায়? একটু থেমে বললেন, মানুষ মাত্রই ভুল করে, তবুও তোর ঊর্ধ্ব না। আমি জানি তুই আমার অপারেশনের জন্য টাকা তুলতে গিয়েছিল, কিন্তু মা, চারপাশে যে কত অসৎ মানুষ আছে সেটা বুঝতে হবে তোর। টাকা যাক, তোর যদি কোনো ক্ষতি হতো। কণ্ঠস্বর একটু কেঁপে উঠল, চোখ জল জমেছে। তোর কিছু হলে আমি বাঁচতাম কিভাবে? কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করলি, আজ আবার দুর্ঘটনা। এত অসাধারণভাবে চললে হয় মা? তুরফার চোখ থেকে অস্ত্র গড়াতেই বললেন, একদম কাঁদবি না, এগুলো তোরই টাকা। আম্মা তোকে দিয়ে গিয়েছিল, তা ছিনতাই হয়ে গেছে। এর জন্য এত মন খারাপ করে থাকতে নেই। যা ফ্রেশ হয়ে নে, হাত ভেজাবি না, একদম কাঁদবি না, যা। কপালে চুমো দিলেন। তুরফা ধীরে পায়ে ভেতরে চলে গেল। তানহা তখনও সেখানেই বসে। সানজানা ওকে বললেন, এই যে ম্যাডাম, বোনের জন্য আপনার খুব দরদ উঠলে পড়ে, তাই না? তানহা হেসে জড়িয়ে ধরল। তুমি এত ভালো কেন আম্মু? সানজানা মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে বললেন, কারণ আমার মেয়েদের মন ভীষণ সুন্দর। কয়েকদিন কেটেছে। তুরফা কিছুটা স্বাভাবিক হলেও প্রচণ্ড চিন্তিত। আম্মুর অপারেশনের টাকা জোগাড় করতে হবে। একদিকে তানহার পরীক্ষাও সন্নিকটে আসছে। ভার্সিটির জন্য রেডি হচ্ছে সে। বিগত কয়েকদিন ক্লাস যায়নি। নিজের পড়াশোনাও গাফেল হচ্ছে। এভাবে চললে হবে না, কিছুটা একটা করতেই হবে। বাড়ি থেকে বেরোনোর আগে সানজানা বরাবর বললেন, সাবধানে চলাফেরা করতে। ভার্সিটি আসার পর বহুদিন পর তুরফা ফাইজার সম্মুখীন হলো। ফাইজা বেশ অবাক হলো। তুরফা জিজ্ঞেস করলো, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই? আল্লাহর রহমতে ভালো। কিছু বলবি? হ্যাঁ, বল। আমাকে টিউশনি ম্যানেজ করে দিতে পারবি? আর্জেন্ট ছিল। ফায়জা ভ্রু কুঁচকে গেল। আগে তুরফা অনেকগুলো টিউশন পড়াতো, কিন্তু একসময় বিরক্ত হয়ে ছেড়ে দেয়। আবার কেন চাইছে? উদ্যোগী হয়ে বলল, আচ্ছা, দেখব। সব ঠিকঠাক আছে? তুরফা সংকোচ বোধ করলো বলবে কিনা, দ্বিধা ত্যাগ করে বলল, আম্মুর অপারেশন ছিল, ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফেরার পথে ছিনতাই কবলের হাতে পড়ি। কি আল্লাহ! কত টাকা ছিল রে? ৭৭,০০০। ১ টাকা তুই কতদিনে টিউশনি করে ইনকাম করবি? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মাথা কাজ করছে না। এক কাজ কর, ব্যাংক থেকে লোন নে, টিউশনির টাকা মাসে মাসে চুকিয়ে দিবি। আইডিয়াটা মন্দ না। লোন নেওয়া যেতে পারে, তবে আম্মুকে বলা যাবে না। তিনি নিশ্চয় চাইবেন না। ফায়জাকে কৃতজ্ঞতা জানালো, সঙ্গে আরও অনেক কথা বলল ওরা। বাড়ি ফেরার পথে তুরফা সাজ্জাদকে কল করলো, যেহেতু লোন নিয়ে জমি কাগজপত্র প্রয়োজন পড়বে। কল রিসিভ হতেই সাজ্জাদ ওপাশ থেকে সালাম দিয়ে বলল, সূর্য কোন পাশে উঠেছিল বলতো? তুরফা মাহমুদ যে আমাকে স্মরণ করেছে। কি অবস্থা তোর? সব ঠিকঠাক? এই তো বিন্দাস চলছে। তাই তুই কোন দুঃখে এই আধমরাকে মনে করলি? দেখ, মজা করিস না, আমি খুব আপসেট। তোর সাহায্যর প্রয়োজন, বল শুনি। তুরফা ঘটনা যাবৎ বলল। সাজ্জাদ শুনে বলল, তোর মন এমন গাধী কেন রে? তুরফা চুপ থাকে। সাজ্জাদ বলল, লোন নেওয়ার প্রয়োজন নেই কেন? টাকা কবে লাগবে? আমি ম্যানেজ করে দেব। তুই কোথা থেকে পাবি তোর চিন্তা করতে হবে না। কবে লাগবে সেটা বল। সপ্তাহের মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে। আর শোন, একাজুয়া মানুষের থেকে পরামর্শ নিস না। আমাকে বললেই তো পারিস। আমার প্রতি তোর বিশ্বাস এত কম কেন বল তো? তোর প্রতি বিশ্বাস আছে বলেই
কল করেছি। সাজ্জাদ হাসলো। আচ্ছা, মানলাম। কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবি, আমি সব সময় আছি। আচ্ছা। কল কেটে দিল। ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল। একটু হাঁটার পর পাশে একটি গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো। গত দিনের ছিনতাই হওয়ার মুহূর্ত মনে পড়ে তুরফা কেঁপে উঠল। পরক্ষণই রাশেদ মাহমুদের মুখটা দেখে ক্ষিপ্ত হয়ে পড়ল। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। রাশেদ গাড়িতে একপাশে সাইড করে বেরিয়ে আসলেন। হাতে গভীর কষ্ট হাঁটতে গভীর কষ্ট হচ্ছে তার। ডাকলেন আম্মু। আম্মু। তুরফা তাকালো না। দৌড়াতে গিয়ে রাশেদের ব্যথা অনুভব হলো। তিনি আর্ত করে উঠলেন। তুরফা দাঁড়িয়ে গেল। রাশেদ ডাকলেন। তাড়াহুড়ি করে গিয়ে শানিত কণ্ঠে বললেন, কেন এসেছো? আমার মেয়েকে দেখতে আসবো না? দরকার নেই ন্যাকামো। একদিন এতদিন খোঁজ নেওয়ার 10 দিন নেই। সে বাবা, প্রয়োজন নেই। রাশেদের কণ্ঠ ভেঙে আসলো। আমি হাসপাতালে ছিলাম মা। তুফা ক্ষীণ হাসলো। তাই? তাহলে ফোন বন্ধ কেন ছিল? পরের দিন কলে রিং পেলাম, পরই বন্ধ হয়ে গেল। কি কাকতালীয়, তাই না? সত্যি করে উম, বলো তো, তুমি কোনো উদ্দেশ্য এসেছো আবার? আমার ফোনে সমস্যা। এই দেখ। বের করে দেখলো। এই দেখ, কয়েকদিন আগে উঁচু থেকে নিচে পড়ে এমন হয়েছে। স্ক্রিন শো করছে না, নিজে আপনি বন্ধ হয়ে যায়। তুমি এই তো তুমি এতই গরিব যে ফোন কিনতে পারোনি। আর ভাবো আমি বিশ্বাস করে নেব? হাসপাতালে ছিলাম মা। এ সময়ে ফোনে কোনো কেনার চিন্তা আসবে? তুরফা বলল, কেন ছিলে? কি হয়েছে? রাশেদ মলিন হেসে বলল, ডায়ালাসিস চলছে আমার। একটু বেশি অসুস্থ হলে পড়েছিলাম। তুরফা ক্ষিপ্ত মুখ নর্ম হয়ে এলো। মনে পড়ল ডক্টর তুতুল সেই দিনে যাওয়ার সময় বলেছিল। তবে তুরফা, কি তোমার বাবা বেশ অসুস্থ? কি হয়েছে ওনার? তোমাদের বংশগত রোগ আছে কিডনির। তোমার দাদুও এই রোগে আক্রান্ত ছিল। জেনেটিক্যাল বলেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়ে থাকে। তোমার বাবারও হয়েছে এটা সে অনুযায়ী। তবে আমাদেরও থাকার কথা আঙ্কেল। হতেও তো পারে, নাও হতে পারে। জেনারেটিক্যাল বলতে সবার হবে এমন নয়। আবার প্রতি প্রজন্মে হবে তাও নয়। তোমাদের সবার হতে পারে, আবার একজনেরও হতে পারে, কিংবা কারো নাও হতে পারে, পরের জন্মেও হতে পারে। কথাগুলো মনে পড়তে তুরফা রাগ নামলো। জিজ্ঞেস করলো, এখন তোমার শরীর কেমন? রাশেদ হাসলেন। আছি। তুরফা নিচু দেখে রাশেদ বললেন, গাড়িতে আয় না, দেরি হবে, যেতে হবে আমার। আচ্ছা, নামিয়ে দেব এখন। আয় না। জোরাজোরি করে উঠল তুরফা। গাড়িতে রাশেদ জিজ্ঞেস করলেন, আমি তোকে গত 2 দিন আগে কল করেছিলাম, বন্ধ পেয়েছি। তুরফাও উত্তর দিল না। রাশেদ বললেন, তোকে আপসেট দেখাচ্ছে, কিছু হয়েছে? না, কিছুই হয়নি, শুকনো মুখে বলল তুরফা। তৎক্ষণাৎ ওর ফোন বেজে উঠল। সাজ্জাদ ভাই। কল রিসিভ করতে উপাস থেকে বলল, তোর কি ক্যাশ লাগবে? চেক নিলে সমস্যা হবে? যে কোনো একটা হলেই হবে। টাকাই তো। ঠিক আছে। তুরফা বিস্ময়ক গলায় বলল, একমাত্রই কথা বলবে? এত তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে ফেললি? সাজ্জাদ হাসল। হয়নি এখনো, কাছাকাছি আছি, হয়ে যাবে শীঘ্রই। আচ্ছা, তুই চিন্তা নিস না, রাখছি। কথা শেষ ফোন ব্যাগে রাখলো। রাশেদ তুরফার খুব কাছে থাকার কথা অল্প স্বল্প শুনতে পেয়েছিল। তিনি জানতে চাইল, কিসের টাকার কথা বলছিলি? তুরফা ভেবে বলল, কয়েকদিন আগে ব্যাংক থেকে টাকা উঠিয়েছিলাম, ফেরার পথে ছিনতাই হয়ে গেছে। রাশেদ উৎকণ্ঠী হলো। কোনো ক্ষতি হয়নি তোর মা? ক্ষতি তো হয়েছে, বিরাট ক্ষতি। কষ্টের টাকাগুলো নিমিষেই শেষ। কত টাকা তুলেছিলিস? ৭৭,০০০। এত টাকা কেন তুলেছিলি? তুরফা কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মুর অপারেশনের জন্য। রাশেদ বিচলিত হলেন। তোর আম্মুর জন্য? কেন আম্মুর অপারেশন করতে হবে? মেহেরুন্নেছার কি হয়েছে? তোর জন্মের সময় ডক্টর গাফিলতি হয়েছিল, ফলে আম্মুর পেটে ক্যাকটাসের মতো হার্নিয়া হয়েছে। পরবর্তীতে ধকলচাপে একটা সমস্যা বেড়েছে, ক্রমাগত বড় হচ্ছে এটা। রাশেদের কণ্ঠ আটকে এলো।
এতদিন এতদিন ধরে আছে। আগে ২ বার করতে চেয়েছিলাম, কিন্তু কোমরের মেরুদণ্ডের ব্যথা ছিল। টেস্ট করিয়ে জানলাম হাড় বাঁকা। এ সময়ে করলে শরীরের কোনো অংশ প্যারালাইজড হয়ে যেত। ডক্টর বলেছিল এছাড়াও আম্মুর ডায়াবেটিস আছে। সব সমস্যা মিলিয়ে তখন করানো সম্ভব হয়নি। আবার আম্মু অনীহা, যদিও তা কিছু হয়ে যায় বলে দীর্ঘশ্বাস ফেলল। রাশেদ বুকটা ছল্লাং করে উঠল। জিডি জিডি করেছিলি? হ্যাঁ। কার থেকে টাকা নিচ্ছিস? সাজ্জাদ ভাই। ঋণ নিচ্ছিস? ওসবের প্রয়োজন নেই। মানা করে দে। যত টাকা লাগবে আমি দেব। তুরফা বাবার দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর সরিয়ে নিয়ে বলল, না, যেহেতু তোমাদের মধ্যকার সম্পর্ক ঠিকঠাক নেই, এর প্রয়োজন নেই। তুমি যেহেতু আমাদের বাবা হয়ে থাকতে চাও, তাই থাকো। কিন্তু আম্মু আম্মু এত ঋণ কিভাবে পরিশোধ করবে? তুরফা হাসলো। 14 বছর বয়সে এই সংসারের হাল ধরেছিলি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলেছিস। এই ঋণও শোধ করে ফেলবো ইনশাল্লাহ। রাশেদ কি বলবে বুঝতে পারছিল না। তুরফা বলল, সামনের মোড়ে নামিয়ে দিতে বলো। দেখতে দেখতে 3 দিন কেটেছে। আজকেও তুরফা মাকে নিয়ে টেস্ট করাতে যাবে। এর মধ্যে জানা যাবে ওর আম্মুর শরীর অপারেশনের জন্য সেটবল কিনা। শানজানা রান্না করছিলেন। তুরফা রেডি হয়ে এলো। তুমি এখনো রেডি হওনি কেন? শানজানা বিরক্ত স্বরে বললেন, তুই কি শুরু করেছিস? পুরো বাড়ি কাজ পড়ে আছে, আর তুই অনেক টাকা পয়সার ব্যাপার আছে বললেই সব হয়? হয়, তুরফার কাছে হয়। আমি কি পুরো ব্যাংক ফাঁকা করেছি নাকি? দেখো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি এসে যেন রেডি হওয়া দেখি, নইলে খারাপ হবে। বলে ও একটু বাইরে গেল। সানজানা মৃদু হাসলেন। কত টাকা তুলেছিলি? সেটা সানজানা জানতে চায়নি। ভাবলেন হয়তো আবারও টাকা তুলেছে। বের হওয়ার আগে তানহা তুনাকে বুঝিয়ে দিল। তুনা অবশ্য যাওয়ার বায়না ধরেছিল, কিন্তু তুরফা বলেছে আসার সময় অনেক কিছু নিয়ে আসবে। দুপুর হতে হতে তারা আসবে। সব টেস্ট করাতে করাতে দুপুর হয়ে এলো। বিকেলে ডক্টরের চেম্বারে নিয়ে গেল। ডক্টর রিপোর্ট দেখে জানালেন, এখন তোমার কোনো সমস্যা ধরা পড়েনি। দ্রুত অপারেশন করে ফেলতে তুরফা ডক্টরের সঙ্গে যাবতীয় লেনদেনের কথা ফাইনাল করলো। কবে করাবে সবকিছুই ঠিক করে নিল। পরের দিন ভার্সিটির উদ্দেশ্য রওনা হয়েছে। সাজ্জাদকে কল করলো তুরফা। হ্যালো সাজ্জাদ ভাই, বল, টাকা কি ম্যানেজ করতে পেরেছিস? আমি গতকালই আম্মুর অপারেশনের জন্য কথা ফাইনাল করেছি। সাজ্জাদ গলা খাদে নামিয়ে বলল, না, এখনো পারিনি। তুরফা চিন্তায় পড়ল। দেখ, 2-1 দিনের মধ্যেই পারিস কিনা, নইলে লোন দিতে হবে। কথা বলে কেটে দিল। লোন নেওয়া আরেক ঝামেলা। মাসে মাসে কিস্তি দিতে হবে। মহা মুশকিল সব দিকে। কি কি করবে ভেবে পাচ্ছে না। ভার্সিটির প্রসঙ্গে এসে দেখা পেল ফাইজানের। এড়িয়ে চলে যেতে ফাইজান বলল, তুরফা শুনবে? তুরফা দৃঢ় কণ্ঠে বলল, দেখুন, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, প্লিজ আমার পিছু ছাড়ুন। নিজের মধ্যে আত্মসম্মান আনুন। ফাইজান মৃদু হাসল। তোমাকে সম্মান করি বলেই এতদিন আসিনি। ফাইজা বলল, তুমি নাকি টিউশনি খুঁজছো, এজন্য আসা। তুরফা চুপ রইল। অচেনা মানুষ, বিশেষ করে ছেলেদের থেকে সবসময় দূরে থাকে। আজকে অসহায়ত্ব মেনে তাদের থেকেও সাহায্য প্রয়োজন পড়েছে। বাধ্য হয়ে বলল, হ্যাঁ, বলেছিলাম আমার চেনা পরিচিত মানুষদের টিউশন প্রয়োজন। এইচএসসি এইচএসসি সায়েন্স সাবজেক্ট পড়াতে হবে। পারবো? আচ্ছা, তোমার নাম্বার দিও। তুরফা ভ্রু কুঁচকে উঠল। ফাইজান থমথমে হয়ে দাঁড়ালো। বলে, সরি, ফাইজানের কথা বলবে না, চলি। যেতে লাগলো। তুরফা পিছন থেকে ডাকলো, শুনুন। ফাইজান দাঁড়ালো, মুখে মৃদু হাসি। বলো। ফাইজান যেহেতু আছে, তাই যাবতীয় কথা আপনি তার মাধ্যমে বলতে পারেন। আর যদি না পারেন, তবে দরকার নেই, আমি খুঁজে নেব। ফাইজান তপ্ত শ্বাস ফেলল। একটা কঠোর হলেও তুরফা আমাকে কত অপছন্দ করার কারণ কি? আমাকে তো ঠিকঠাকভাবেই চেনেই না। তুরফা কঠোর খোক্কা গলায় বলল, চিনতে চাইও না।
আপনি চাইছেন আমি আপনাকে প্রশ্রয় দেই, যাতে পরবর্তীতে দোষটা আমার উপরেই এসে পড়ে। আমি চাই না। না, আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম। আমার পাশে থাকার জন্য অনেক আছে। আপনাকে পাশে রাখার মতো কেউ নন। প্লিজ আমার চলাফেরার পথে আর বাধা সৃষ্টি করবেন না, বলে তুরফা হতদন্ত পায়ে সেখান থেকে চলে গেল। করিডরের শেষ প্রান্তে পৌঁছলো, একবারও ফিরে তাকালো না সে। ফায়জা কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলল এবং ফিসফিস করে বলল, হে মন, তুমি এমন কাউকে কেন ভালোবেসে বাসো যার কাছে তোমার কোনোই কদরই নেই? ভীষণ বোকা তুমি। সতর্কবার্তা পাওয়ার পরও থামতে জানো না, বরাবর একই ভুল করো। সেই চোখ নামিয়ে মৃদু হেসে উঠল, অথচ মুখটা ফ্যাকাশে, যেন স্পষ্ট করে বলে দেয় তার জীবনে তোমার প্রয়োজন নেই। তাকে নিয়ে স্বপ্ন দেখার কি হাস্যকর নয়? তবুও তুমি স্বপ্ন দেখো। তার রাগ আর কঠোরতা সবকিছুই আড়ালেও তুমি কেমন কিছু খুঁজে ফেরো। এক মুহূর্তেই থেমে দাঁড়ালো। যে দূরে সরে যেতে চায় তাকে জোর করে কাছে আনা যায় না, তবুও কেন যে মনটা মানতে চায় না। যত দূরেই ঠেলে ঠিক ততই যেন তাকে আগলে রাখতে ইচ্ছে করে। হয়তো ভুল আমারই, কাউকে নিজের মতো ভেবে নেওয়াটাই ভুল। সবাই তো আর অনুভূতি ভার বইতে জানে না। নিজেকে সামলে নিল সে। চলে গেল সে। মাঝে মধ্যে কিছু ব্যর্থতা মনে নিয়েই চলতে হয়। যা আমাদের জন্য নয় তা ছেড়ে দিতে পারলে জীবনটা একটু সহজ হয়ে ওঠে। ভার্সিটি শেষ। ফোন হাতে নিয়েই চমক পেল তুরফা। সাজ্জাদ ৮-৯ বার কল করেছে। দ্রুত রিসিভ করলো সে। হ্যালো। এতবার কল করে ছিলিস? হ্যাঁ, কেন? বাসায় কখন যাবি? এখনই বেরোলাম মাত্র। তাই কি হয়েছে বলতো? আশেপাশে একটু দেখতো। কথা মতো তাকাতেই আরেক দফা চমকে ওঠে তুরফা। সত্যি সাজ্জাদ এসেছে। দাঁত বের করে হাসছে, দু হাতে ব্যাগ। তুরফা এগিয়ে গেল। তুই এখানে? তোর কাঙ্ক্ষিত জিনিস দিতে এলাম। তুরফা অবাক হলো। তুই না কয়েক ঘন্টা আগে বলেছিলি ম্যানেজ হয়নি? সাজ্জাদ হাসলো। তুরফা বুঝলো মজা করছিল। ক্ষিপ্ত হলেও কিছু বলল না। এরপর ও বাড়িতে গেল। হঠাৎ করে এলেও সাজ্জাদকে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন সানজানা। সাজ্জাদ শুধু টাকা নয়, আবারও অনেক কিছুই এনেছে। শুধু চকলেট খাচ্ছিল তানহা। বেরোতে তাকে বলল, আপু, আপু দেখো, খাবে তুমি? আমাকে তোমাকে আমি দেব না। প্রাইভেট পড়ে কিছুক্ষণ আগেই এসেছে তানহা। কিছুদিন পরই ফাইনাল পরীক্ষা তার। পড়াশোনায় খুব ব্যস্ত। বাড়িতে সাজ্জাদকে দেখে হতভম্ব হয়ে গেল। গোসল করে বেরোলো। তুনাই এক ধরনের কথা পছন্দ করে না। মেজাজ ভালো নেই। হেসে হেসে বলল, তুই খা, এসব বালছাল খাই না। সাজ্জাদ সরে খেয়ে রেস্ট নিচ্ছিল। এ কথা শুনে বলল, ছোট বাচ্চার সামনে কি কথাবার্তা বলছিস তুই? তানহার রাগ আরও বেড়ে বেড়ে গেল। হয়েছে, সুথিলতা দেখাতে হবে না। তুই কি ভাষা বলছিস মনে নেই? তুই তখনকার পরিস্থিতির সঙ্গে এখন মিলছিস কেন? হয় নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম। তোর মাথায় আর বোধহয় ছিটছে। তোর সঙ্গে কথা না বলি। তানহা ক্ষিপ্ত স্বরে বলল, তোকে কে বলেছে কথা বলতে? তুই এসেছিস কেন? কালাকাওয়ার শেষোক্ত সম্বন্ধে সাজ্জাদ হাসলো। কালো কালো হওয়ায় দারুণ। ছোট থেকে এসব থেকে কাটুল্য, কালাইলা, কালুয়ার আরও নানান নাম শুনেছে। যখন তানহাদের বাড়ি তে কাজে এসেছিল সে সময় অন্যদের শোনায়নি থেকে তানহাও নিজস্ব বানানো নাম দিয়েছে ওর। মাঝে মধ্যে রাগ হলেও বলতো, তবে বোন এবং মায়ের কাছ থেকে এর জন্য অনেক বকুনি খেয়েছে। তুনাই এহেন অবস্থা মাকে গিয়ে বলল, আম্মু, আম্মু, তানহা আপু ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে। সানজানা মুখ কুঁচকালো। ছোট থেকে ওদের সম্পর্কটা সাপ নেউলের মতো। তানহা যেন কোনো ছেলেটাকে সহ্য করতে পারেনি। তিনি তেড়ে গিয়ে ধমক দিয়ে বলল, এসব কোন ধরনের আচরণ তানহা? বাড়ির মেহমানের সঙ্গে ঝগড়া করতে করে কেউ? এই শিক্ষা দিয়েছি তোকে? তানহা মিনমিনিয়ে বলল, ওই আগে শুরু করেছে। ওর দোষ নেই। কথায় তর্ক করিস, দিন দিন বেয়াদব হচ্ছিস। ও তোর কত বছরের বড় জানিস?
তানহা চুপচাপ থাকে, ক্ষিপ্ত হয়। সানজানা বললেন, ওর কাছে ক্ষমা চাও এক্ষুনি। অপমানে লজ্জায় তানহা দাঁড়াতে পারছে না। সাজ্জাদ ভাই নিশ্চয় হাসছে। তার সামনে আম্মু এভাবে বললেন। সে দাঁত চেপে বলল, ক্ষমা করো আমায় কালো কাওড়া বলে এদস্ত পায়ে ঘরে যেতে লাগলো। সানজানা বিহমিত হয়ে, লজ্জায় এসব কোন ধরনের ভাষা। সাজ্জাদ বলল, আরে চাচি থাক না, সবে এসেছে। সানজানা ওসব কথা গেলেন না, বললেন, ভাত খেয়ে যা। তানহা চেঁচালো, তুমি আর কালাকাওয়ার ভালো করে খাও। সানজানা ফের লজ্জায় পড়লেন। সাজ্জাদ ওর প্রত্যুত্তর করলো, আমি আগেই খেয়ে নিয়েছি। তোর জন্য আমার এত রেখেছি। ওপাশ থেকে কিছু একটা বলল তানহা। সাজ্জাদ হাসলো। কেটেছে আরও অনেক দিন। তুরফা সব প্রস্তুতি নিয়েছে অপারেশনের জন্য। ব্যাগ ও জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, রক্তের ব্যবস্থাও করে ফেলেছে। যদিও ডাক্তার বলেনি কতটা লাগবে, তবুও সে আগেভাগে সব অ্যারেঞ্জ করে রেখেছে। আগামীকাল অপারেশন হবে। তানহা খুব অস্থির। এদিকে কয়েকদিন পর পরীক্ষা, অন্যদিকে আম্মুর অপারেশন। বাড়িটাকে কিভাবে সামলাবে সে হিমশিম খাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে। সানজানা অস্থিরতার শেষ নেই, শঙ্কায় আছে তিনি। যদিও মনোবল শক্তি রাখার চেষ্টা করছে, তবুও একটাই চিন্তা মনে, যদি কিছু হয়ে যায় তার সন্তানগুলো কি হবে। দুশ্চিন্তার শেষ নেই। টুনা তেমন কিছু জানে না। ওর ছোট নরম মনে আতঙ্ক রাখতে চায় না, তাই জানানো হয়নি। সাজ্জাদ আনা চকলেট এখনো শেষ করেনি। তুরফা ভাবনায় মগ্ন থেকে বসেছিল। টুনা গিয়ে বলল, আপু আমার চকলেট শেষ। সাজ্জাদ ভাইয়া কবে আসবে আবার? অনেক মজার চকলেট এনেছে। তুরফা বলল, আজ আসবেনে পরে। টুনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, রাশেদ বাবার সঙ্গে আরও দেখা করবে না আমাকে? এবার দেখা হলে আমি নতুন রঙের বক্স কিনে নেব। আমার ক্লাসের সবাই কিনেছে। রাশেদ বাবাকে বলো না আসতে। তুরফা আনমনে উত্তর দিল, আচ্ছা বলবো। টুনার থামার নামই নেই। এখনই কল করে বলো না আপু, রাশেদ বাবাকেও আপু। তুরফা ধ্যানে বিঘ্ন ঘটল। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে টুনটুন, এমন করছো কেন? বলছি তো আসবে রাশেদ বাবা। টুনা মুখ ফুলিয়ে বলল, রাশেদ বাবাকে বলে দেব তুমি আমাকে বকেছ। বলে চলে যেতে যেতে মুখ ঘুরিয়ে বলল, কল করলে আমার মাথা বলিয়ে দিবা। কথা বলবো রাশেদ বাবার সঙ্গে। তুরফা মৃদু গলায় বলল, ঠিক আছে। তৎক্ষণাৎ উৎকণ্ঠিত গলায় বলল, রাশেদ বাবা? তুরফা মায়ের কণ্ঠ চমকে উঠল। সানজানার হাতে চায়ের কাপ মৃদু মৃদু কাঁপছে। টুনাকে জিজ্ঞেস করলেন, রাশেদ বাবাকে? টুনা অত বুঝল না। প্রফুল্ল হয়ে উঠল মুখটা। আপু বারণ মানে নেই। সরল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের রাশেদ বাবা। বড় আপু সেই দিন রাশেদ বাবার কাছে নিয়ে গিয়েছিল। রাশেদ বাবা আমাকে অনেক আদর করেছে, অনেক কিছু কিনে দিয়েছিল। দেখেছিলাম না তোমাকে আম্মু? সানজানা অবিশ্বাসক দৃষ্টিতে তাকালেন তুরফার দিকে। তুরফার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। দুনিয়ার যত স্থিরতা ওর ভয় বোধ হয় তার জীবনে এসে পৌঁছেছে। চলবে।